মানহানির অভিযোগে দায়ের ৫টি মামলায় খালাস দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সকালে ঢাকা সিএমএম কোর্টের বিচারক এই রায় ঘোষণা করেন। মামলাগুলোর মধ্যে আছে এবি সিদ্দিকের করা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে মামলা, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে মামলা সহ মানবতা বিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগ সহ মোট ৫টি মানহানির মামলা। আজ শুনানির এই ৫ মামলায় খালেদা জিয়াকে খালাসের আবেদন করেন তার আইনজীবীরা। খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদিন মেজবা সহ আরও কয়েকজন। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন। সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি, কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে। সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। এই মুহূর্তে সিএমএম আদালত থেকে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার খানিকটা বলছিলেন, বাকিটা শুনবো আপনার কাছ থেকে। আর সেই সাথে আরেকটি বিষয়, এই মামলাগুলো নিয়ে মোটামুটি বেশ অনেক দিনই কিন্তু আদালতে আলোচনা হয়েছে, হ্যারাজ করা হয়েছে। ঠিক কোন গ্রাউন্ডে মামলাগুলো খালাস দেওয়া হলো? দেখুন, যে মামলাগুলোতে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি খালাস পেয়েছেন, এই মামলাগুলো 2016 সালের মামলা। এবং 2016 সালে 4টি মামলা করেন এবি সিদ্দিকী এবং একটি মামলা করেন জহিরুল হক নামে এক ব্যক্তি। এরই মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে এবি সিদ্দিকী তিনি 4 বছর আগে মারা গেছেন। তিনি মারা যাবার পরেও এই যে মামলা, সেই মামলাগুলো আসলে চলছিল এবং মামলার যে শুনানিগুলো, সেই শুনানিগুলো কিন্তু আসলে বিভিন্ন সময়ে হচ্ছিল। আজকে মূলত এই যে 5টি মামলা, এই 5টি মামলা মূলত বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হিসেবে এই মামলাগুলো আসলে করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাগুলো দায়ের করা হয়েছে। এই যুক্তি উপস্থাপন করে এই মামলাগুলো থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যাতে আসলে খালাস দেওয়া হয় তারই আবেদন করেছিলেন তার আইনজীবী। এবং এই আজকে বেলা 11টার দিকে এই মামলাটির আসলে শুনানি হয়েছে। মূলত 2টি আদালতে, এই সিএমএম যে আদালতটি আছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সেই ম্যাজিস্ট্রেট আদালতের 2টি আদালতে এই 2টি আদালতে মূলত এই মামলাগুলোর শুনানি হয়েছে এবং শুনানির শেষে 5 মামলাতেই বেগম খালেদা জিয়াকে খালাস দেওয়া হয়েছে। এবং সেই শুনানিতে বিএনপি চেয়ারপারসনের যিনি আইনজীবী ছিলেন, তিনি আসলে যুক্তি উপস্থাপন করেছেন যে এই মামলাগুলো আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে, যে রাজনৈতিকভাবে এই মামলাগুলো দেওয়া হয়েছে, এই মামলাগুলোর আসলে কোনো ভিত্তি নেই। এ কারণেই যেহেতু আসলে কোনো ভিত্তি নেই এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাগুলো দেওয়া হয়েছে, এই মামলার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের কোনো যোগসূত্র নেই, সে কারণেই মূলত আদালত এই রায় দিয়েছেন যে 5টি মামলা থেকেই বেগম খালেদা জিয়াকে সব মিলে গ্রাউন্ড একটাই, তাকে হয়রানির উদ্দেশ্যে আসলে এটি করা হয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আদালত থেকে ছিলেন আদিলুর রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তারা বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে তারা সাংবাদিকদের জানান বর্তমান সরকারকে ব্যবসায়ীরা সমর্থন করেন। গতকালকে পরশুদিন যেভাবে আঙুল লাগাচ্ছে, এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। এটা এমনও হতে পারে যে এই সরকারকে একটু ব্যতিব্যস্ত করার জন্য, বিব্রত করার জন্য কিছু লোক এটার পিছনে আসে, থাকতে পারে। তো আমরা বলছি যে সব দিকে আপনি দেখে বিবেচনা করে আপনার ল এনফোর্সিং এজেন্সির সাথে কথা বলেন। যৌথ বাহিনীর অভিযান ঘোষণার পর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা। খুলেছে সব ধরনের শিল্প কারখানা। নিরাপত্তা জোরদারে কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন কারখানায় উৎপাদন চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় শিল্প এলাকায় কাজ করছে শিল্প পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। সাভার, আশুলিয়ার শিল্পাঞ্চলেও সকাল থেকে কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। ডিইপিজেড সহ শিল্পাঞ্চলে প্রায় সব কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
এর আগে শ্রমিক ছাঁটাই বন্ধ, মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন এসব শ্রমিকেরা। কাল থেকে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক থাকবে। সকালে এক বিবৃতিতে একথা জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। এর আগে কর্মবিরতি আংশিক প্রত্যাহারের পর ঢাকা মেডিকেলে চালু হয় বহির্বিভাগ। সকাল 10টা থেকে বহির্বিভাগে পাওয়া যাচ্ছে চিকিৎসা সেবা, চলবে দুপুর 1টা পর্যন্ত। এছাড়া সীমিত আকারে চলবে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার সহ অন্যান্য সেবাও। টানা 2 দিন বহির্বিভাগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। হাসপাতাল এলাকায় চিকিৎসক সহ সবার নিরাপত্তায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সেনা সদস্যদের পাশাপাশি আছেন র্যাব ও বিজিবির সদস্যরাও। শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলে শনি ও রোববার 3 দফা হামলার শিকার হন ইন্টার্ন চিকিৎসকেরা। এর প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দেয় তারা। সে যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা আশ্বস্ত এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে একটা জাস্ট ভিজিবল একটা অগ্রগতি আমরা দেখতে চাই এবং আমরা আগামীকালকে থেকেই পুরোপুরি সবকিছু স্বাভাবিক কার্যক্রম ফিরে যেতে চাই। চিকিৎসক অথবা স্বাস্থ্য সুরক্ষা আইন, এই দুইটা বিষয় নিয়ে ওনারা যেন আমরা পার্সিউ করি, এটা যেন এনশিওর করা হয়, ওইটার ব্যাপারেই ওনারা এখন কথা বলছেন। ওনারা কিন্তু এখন আর সিকিউরিটি বা অন্যান্য ইস্যু দিয়ে কথা বলছেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি। পদ যাই হোক, এ বিষয়ে কোনো ছাড় দেবে না দলটি। বিভিন্ন অনিয়মের অভিযোগে কমিটি বাতিল, বহিষ্কার সহ বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছে শীর্ষ নেতৃত্ব। সবশেষ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকেও কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল। আওয়ামী লীগ সরকারের হাতে গুম হয়ে 9 বছর ভারতে অবস্থানের পর আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর ও নিজ এলাকায় নেতাকর্মীরা জানায় উষ্ণ সংবর্ধনা। তবে সেই সংবর্ধনায় যোগ দিতে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের গাড়ি ব্যবহারের খবর গণমাধ্যমে প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে। ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দেয় দল। শোকজের আগেই ঘটনাটি অনিচ্ছাকৃত বলে দুঃখ প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির বাতা, তাহলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নিজ জেলার নরসিংদীতে বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগারওয়ালের সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শোকজ করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপির শীর্ষ নেতৃত্ব। আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না, কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। শৃঙ্খলা বিরোধী কাজে অংশ নেয় সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ। 5 আগস্টের পর থেকে দলের 1.5 শতাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্পদ গোপন ও কর ফাঁকি দিতে পদে পদে জালিয়াতির আশ্রয় নিয়েছেন আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। ভুয়া দলিল তৈরি করে মাছের খামার থেকে 215 কোটি টাকা আয় দেখিয়েছেন এই ব্যবসায়ী নেতা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। অভিযোগ উঠেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর কর্মকর্তাদের যোগসাজশে পার পেয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকে একটা প্রপোজাল ছিল, চাপ ছিল না। 2019-20 অর্থ বছরের আয়কর রিটার্নে নিজেকে মাছের খামারি দাবি করেন নজরুল ইসলাম মজুমদার। কোম্পানির নাম মজুমদার ফিশারিজ। তথ্য দেন খুলনার দাকোপ ও সাতক্ষীরায় 1150 হেক্টর জমিতে চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষ করার। মাছ বিক্রি করে 1 বছরেই আয় 202 কোটি টাকা, যেখানে খরচ 91 কোটি টাকা। খামারের জন্য দাকোপের কালীনগরের শ্রীনগরের 2 ব্যক্তির কাছে পুকুর চুক্তি নেয়ার দলিল আয়কর রিটার্নে জমা দেন নজরুল ইসলাম। দলিল অনুযায়ী হরিচরণ রায়ের পুত্র যোগেশ চন্দ্র রায়ের কাছে 615 বিঘা জমি লিজ নেন তিনি।
তবে যোগেশ চন্দ্র জানান এত জমি তার নেই, আর জমি কাউকে লিজও দেননি। চেনেন না নজরুল ইসলাম মজুমদারকেও। আমার মাত্র 10 থেকে 12 বিঘা সম্পত্তি আছে এবং তার ভিতর দিয়েও এই যে সম্পত্তির কথা উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ফলস এবং মিথ্যা কথা, এবং এখানে 2000 সাল থেকে ঘের বলতে কোনো কিছুই নাই। এই এলাকার রইসুদ্দিন গাজীর ছেলে আব্দুর রশিদ গাজীর কাছে 3000 বিঘা জমি লিজ নেয়ার দলিল আয়কর রিটার্নে দেখান নজরুল ইসলাম। স্থানীয়রা জানান শ্রীনগরে ওই পরিচয়ের কোনো ব্যক্তি নেই, এত বেশি জমির মালিকও কেউ নেই। আমাদের এই ডাকত থানা বা 5 নম্বর 6 নম্বরের ভিতরে এরকম ঘের নাই। এই ব্যক্তি আমাদের এলাকায় না, আর এই 3-4 হাজার বিঘা জমি আমাদের এখানে না, আর ওনার এরকম কোনো 3-4 হাজার বিঘা জমির মালিক এখানে নাই। পরের বছর অর্থাৎ 2020-21 অর্থ বছরেও মৎস্য খামার থেকে 13 কোটি টাকা আয় দেখান নজরুল ইসলাম। এনবিআর কর্মকর্তারা জানান মাছ চাষের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ বৈধ করার বিষয়ে আপত্তি তোলেন অনেকেই। বিষয়টি গড়ায় আয়কর আপিল ট্রাইব্যুনালেও, কিন্তু শেষ পর্যন্ত ছাড় পান নজরুল। আপনারাই তো বলেন, মিডিয়াতে তো আসে যে কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব। মাছ উৎপাদন বাড়াতে আয়করে ছাড় দেয় এনবিআর। তখন আয় 30 লাখের বেশি হলে কর ছিল মাত্র 10%। কর কম হওয়ায় অনেকেই এ খাতের মাধ্যমে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ নেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে, ফলে বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর, বারিধারা, গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি 27 নম্বর সহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমেছে। এতে সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া সবাই পড়েছেন চরম ভোগান্তিতে। পানি জমার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটও তৈরি হয়েছে। বিশ্ব রোড থেকে নতুন বাজার সড়কে ও প্রগতি সরণি তীব্র যানজটে নাকাল হন নিত্যযাত্রীরা। বন্যার পানি নামলেও ঘরবাড়িতে ফিরতে পারছেন না দুর্গতরা। পানি নামার পর ফুটে উঠছে ক্ষয়ক্ষতির ভয়াবহতা। কুমিল্লায় গোমতী নদীর উজানের পানি নামতে শুরু করলেও নতুন সংকটে পড়েছেন বাসিন্দারা। ঘরের ভেতরে পানি ঢুকে নষ্ট হয়েছে মেঝের আসবাবপত্র, ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়িঘর এবং রাস্তাঘাট। বুড়িচংয়ের প্রায় 5000 বাড়িঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর বেশিরভাগ এলাকায় বাড়িঘর, দোকানপাট এখনও পানিতে ডুবে আছে। শহরে পানি থাকলেও দোকানপাট খুলতে শুরু করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। লক্ষ্মীপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি থেকে পানি নামায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 198টি আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। তবে এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছে 32,000-এরও বেশি মানুষ। ঘরের অনেক কিছু ভাঙে গেছে, এরপরে সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন কিভাবে কি করবো এটার কোনো ব্যবস্থা নাই। প্রায় 20-25 দিনের মতো আমরা দোকানপাট কিছুই খুলতেছি না, দোকানপাট সব বন্ধ, খুলতে পারতেছি না পানির যে অবস্থা। বন্যার পানি আপাতত ধীরে গতিতে নিষ্কাশিত হচ্ছে এবং হ্রাস পাচ্ছে। আর লক্ষ্মীপুরে পানি ধীরে গতির কারণ বিভিন্ন জায়গায় খাল দখল হয়ে গেছে, প্লাস্টিক এবং বিভিন্ন জাল এবং অবস্ট্রাকশন তৈরি করে রেখেছে, যার জন্য পানি ধীরে গতিতে নামছে। নোয়াখালীতে ওএমএস-এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, আটা বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে জেলা শহরের মাইজদি বাজার, দত্তেরহাট সহ 15টি পয়েন্টে এই কার্যক্রম চালানো হয়। প্রতি কেজি চাল 30 টাকা ও আটা 24 টাকা দরে বিক্রি করা হচ্ছে। জনপ্রতি সর্বোচ্চ 5 কেজি চাল ও আটা নিতে পারবেন। কর্মসূচির আওতায় কার্ডধারীরা এই সুবিধা পাচ্ছেন। কম দামে চাল ও আটা পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের 5 দিন এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ওএমএস-এর ডিলাররা। এর আগে বন্যা দুর্গত এলাকায় 3 মাস বিশেষ ওএমএস কার্যক্রমের ঘোষণা দেন খাদ্যমন্ত্রী। অল্প মূল্যে, দ্রব্য মূল্যে জানি আমরা এই জিনিসটা পাই সবসময়, এটাই সরকারের কাছে আবেদন। বন্যার কারণে সরকারের নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন পয়েন্টে যে চাল আটা দিতেছি। মাইজদি বাজার, পৌরসভার সামনে, তারপরে যায় মিরিসিটি বাজার, দত্তেরহাট এবং সোনাপুর 0 পয়েন্ট। মাত্র 1.5 কিলোমিটার এলাকায় বাঁধের অভাবে প্রতি বছরই বর্ষা মৌসুমে যমুনার পানি ঢুকে প্লাবিত হয় সিরাজগঞ্জ সদরের 6টি গ্রাম। কয়েক মাস পানিবন্দী থাকতে হয় তাঁতপল্লীর 6 শতাধিক পরিবারকে। এলাকাবাসীর দাবির মুখে বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
বাঁধ না থাকায় এবারও বর্ষায় যমুনা নদীর পানি ঢুকে তলিয়ে গেছে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ও কালিয়াহরিপুর ইউনিয়নের ৬টি গ্রাম। প্রতি বছরই এভাবে ২ থেকে ৩ মাস পানিবন্দী থাকতে হয় বাসিন্দাদের। তাঁতপল্লীতে ৬ শতাধিক পরিবারের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস। বন্যার পানিতে তাঁত যন্ত্র, সুতাসহ নানা সামগ্রী নষ্ট হওয়ায় বছর বছর বিপাকে পড়তে হচ্ছে তাদের। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীর। এই যে আঙ্গুর একটা দরকার, যদি সামনে যদি একটা বেরিবাদের করে তালিকার আমগরে এই তাঁত শিল্প না বাঁচব। ১.৫-২ কিলোমিটার হবে বাঁধটা। এটা দিলিকারে ইনশাল্লাহ মনে করেন যে সৎপুরি নাথপুর পর্যন্ত স্বস্তি থাকবো। আমগরে বেরিবাদও যদি হয় তাহলে আমরা নিচু বাড়িতে নিচু ঘর দিয়ে আমরা থাকতে পারবো, বসবাস করতে পারবো। গরু ছাগল হাঁস মুরগি ছেলে পেলে নিয়ে খুব আমরা দুর্ভিক্ষর মধ্যে আছি। মাত্র ১.৫ কিলোমিটার এলাকা বাঁধ দিলেই তাঁতপল্লীতে বানের পানি প্রবেশ বন্ধ করা সম্ভব। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। জনগণের চাহিদা থাকে, আমরা একটি ফিজিবিলিটি করে দেখব যে এই প্রকল্প আমরা হাতে নিতে পারি কিনা। তো আমরা যদি দেখি যে আসলে প্রকল্পটি ফিজিবিলিটিতে আসে, তাহলে আমরা একটি প্রকল্পের মাধ্যমে এই এলাকাগুলিকেও বন্যা মুক্ত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। পানি উঠায় তাঁতিদের কাজহীন থাকতে হয় এই কয়েক মাস। বাঁধ নির্মাণ হলে বর্ষা মৌসুমেও উৎপাদন স্বাভাবিক রাখার পাশাপাশি আর্থিক লোকসান এড়ানো যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার রাতে শরীফপুর ইউনিয়নের লালার চক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরী স্বর্ণা দাস জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। কুলাউড়া থানার ওসি জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন স্বর্ণা ও তার মা সহ বেশ কয়েকজন। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় কিশোরী স্বর্ণা। এ সময় সেখান থেকে পালিয়ে আসেন অন্যরা। নিহত স্বর্ণার মরদেহ নিয়ে গেছে বিএসএফ। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিএনপি সংবাদ দুপুর আজ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব এবং এক্সে রয়েছে আরও বিস্তারিত সংবাদ।